হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে দেখে নিই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার যে মক টেস্ট আমি তোমাদের নিয়েছিলাম, মক টেস্ট নাম্বার 3, তার ডিটেল সলিউশন। এখন অবধি 3টে মক টেস্ট আমি তোমাদের প্রোভাইড করেছি। মক 2 এর আই থিঙ্ক সলিউশন দেওয়া হয়নি, খুব ইজি ছিল বলে, বাট মক 3 এর আমি সলিউশনস তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, কারণ মক 3 তে ম্যাথস আর রিজনিং এর সলিউশনসগুলো অ্যাপে আমি রাখিনি, তো সেটা ভিডিও সলিউশন দেওয়াটা খুবই দরকার যাতে তোমরা বুঝতে পারো। তো মোটামুটি এখনো অবধি 500 জন, যখন আমি ভিডিও বানাচ্ছি 500 জন সামথিং টেস্টটা দিয়েছো এটাতে। ঠিক আছে, ইজি টেস্ট ছিল তো অনেক বেশি দিয়েছিল, বাট এখানে মোটামুটি 500 জন দিয়েছো, আমি র্যাঙ্ক লিস্টও তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তো এবার যারা পরীক্ষাটা দিয়েছিলে বা টেস্টটা দিয়েছিলে তারা সলিউশন দেখো। যারা টেস্টটা এখনো দেওনি, স্মার্ট ম্যাথসের অ্যাপে যাও, গিয়ে ফ্রি টেস্ট অপশনে গিয়ে কনস্টেবলের যে টেস্ট সিরিজ রয়েছে ফ্রিতে, সেখানে গিয়ে সেটা দাও, তারপরে ভিডিওটাকে ভালো করে দেখো। আর যদি মনে হয় না সময় নেই আর ইচ্ছে নেই, তো ভিডিওর সলিউশনটাও তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখে নিই, এক এক করে টোটাল 85টা কোশ্চেন জানি আমরা এখানে ছিল, তো সেগুলোই সলিউশন। জেনারেল স্টাডিজ এর কোশ্চেন্স গুলোতে আমি আর ডিটেলে কিছু ঢুকবো না, শুধু একবার পড়বো, সলিউশনটা কি সেটা বলে তোমাদের এগিয়ে যাবো। ঠিক আছে, তোমরাও এটা প্র্যাকটিস করে নাও। বাকি আমি মেইনলি ম্যাথস আর রিজনিং এর সলিউশনস গুলোতেই ফোকাস করবো। তো এখানে কি ছিল, 1 নম্বরে বলছিল কোন মুঘল সম্রাট দারুল বাকা বা চিরন্তন বাসস্থান নামে পরিচিত গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছিলেন, তো সেটা হচ্ছে হুমায়ুন। আর তোমরা যেগুলো প্রবলেম কোশ্চেন ভুল আছে বা কিছু ইনকারেক্ট অপশন ছিল বা ফরম্যাটিং ইস্যু ছিল, সেগুলো তোমরা রিপোর্ট করেছিল, আমি সেগুলোকে কারেক্ট করে দিয়েছি। কারেক্ট করার পরেই সলিউশনটা বানাচ্ছি। ওকে, তো এটার বলেন হুমায়ুন তার পিতা বাবরের জন্য দিল্লিতে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন যা দারুল বাকা নামে পরিচিত ছিল। এটি জ্ঞান চর্চার একটা কেন্দ্র ছিল। তো এটা উত্তর, এটা হুমায়ুন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় কোন ব্রিটিশ গভর্নর, 1905 সালে বঙ্গভঙ্গের সময় কোন ব্রিটিশ গভর্নর, কি বলছে, কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের উদ্যোগে ইন্ডিয়ান ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল, যা কি চরমপন্থী কার্যকলাপ দমনের জন্য ব্যবহৃত হয়, সেটা হচ্ছে লর্ড কার্জনের টাইমে। বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন গভর্নর জেনারেল ছিলেন, যদিও এই আইনটি 1908 সালে লর্ড মিন্টোর সময় কার্যকর হয়। এর পরিকল্পনা কার্জনের সময় শুরু হয়েছিল। ঋগ্বেদের দশম মণ্ডলে উল্লিখিত পুরুষ সূক্ত কিসের বর্ণনা করে? ঠিক আছে, পুরুষ সূক্ত, পুরুষ সূক্ত কিসের বর্ণনা করে? তো 4 বর্ণের উৎপত্তি, যে 4 বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেটা। ডোল ড্রামস বা শান্ত বলয় মূলত কোন অঞ্চলের বৈশিষ্ট্য? নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের। ঠিক আছে, তো ডিটেলস গুলো একবার তোমরা পড়ে নিও। কি বলছে, ডোল ড্রামস হলো নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের বলয়, যেখানে বাতাসের চলাচল খুব ধীর ও শান্ত থাকে। এটি জাহাজ চালানোর জন্য চ্যালেঞ্জিং। ওকে, নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে জজিলা পাস বা গিরিপত্তা অবস্থিত? কোন পর্বত শ্রেণীর মধ্যে এই পাসটা রয়েছে? তো সেটা হচ্ছে জাস্কার রেঞ্জ বলতে পারো, জাস্কার রেঞ্জে জজিলা পাস গিরিপত্তি জাস্কার পর্বত শ্রেণীতে বা জাস্কার রেঞ্জে রয়েছে। লিচিং প্রক্রিয়া প্রধানত কোন ধরনের মাটিতে দেখতে পাওয়া যায়? ল্যাটেরাইট মৃত্তিকাতে। লিচিং বা ধুয়ে যাওয়া, যেটা ধৌত প্রক্রিয়া, হলো বৃষ্টিপাতের ফলে মাটির উপরের স্তর থেকে খনিজ ও পুষ্টির উপাদান মাটির নিচের স্তরে চলে যাওয়া, এটাকে বলা হয় লিচিং প্রক্রিয়া। ল্যাটেরাইট মৃত্তিকাতে দেখতে পাওয়া যায়। ভারতীয় সংবিধানের রিট জারি করার ক্ষমতা সম্পর্কিত আর্টিকেল 32 কে ডক্টর বি আর আম্বেদকর কি নামে অভিহিত করেছিলেন? তো হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের হৃদয় ও আত্মা বলে আখ্যা দিয়েছিলেন বলতে পারো। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে পাশ হওয়া মানি বিল বা অর্থ বিল সম্পর্কে রাজ্যসভার ক্ষমতা কি? রাজ্যসভা কেবলমাত্র 14 দিনের জন্য বিলটি আটকে রাখতে পারে বা সংশোধনের সুপারিশ করতে পারে। ঠিক আছে, ভারতীয় সংবিধানে রাষ্ট্রের কার্যনির্বাহী ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট, কার হাতে ন্যস্ত থাকে? রাজ্যপালের কাছে, গভর্নরের কাছে। ঠিক আছে, একটি দেশের অর্থব্যবস্থায় ফিলিপস কার্ভ মূলত কোন দুটি চলকের মধ্যে সম্পর্ক দেখায়? ফিলিপস কার্ভ হচ্ছে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। ঠিক আছে, ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্টের মধ্যে। স্ট্যাগফ্লেশন শব্দটি দিয়ে অর্থনীতির কোন অবস্থাকে বোঝানো হয়? স্ট্যাগফ্লেশন মিন্স উচ্চ বেকারত্ব, উচ্চ মুদ্রাস্ফীতি এবং ধীর অর্থনীতি বৃদ্ধি। স্ট্যাগফ্লেশন হলো অর্থনীতির একটি অস্বাভাবিক অবস্থা, যেখানে হাই আনএমপ্লয়মেন্ট, হাই ইনফ্লেশন এবং অর্থনৈতিক বৃদ্ধির হার ধীর বা স্থির থাকে, স্থবির না স্থির থাকে। ঠিক আছে, কোন ধরনের ট্যাক্সকে প্রগ্রেসিভ ট্যাক্স বা প্রগতিশীল কর বলা হয়? যেখানে আয়ের হার বাড়লে করের হার বাড়ে, সেটা। ঠিক আছে, প্রগতিশীল বা প্রগ্রেসিভ ট্যাক্স। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ডগুলো পুরো ছাই হয়ে যায়? মেট্রোয়েডগুলো তো মেসোস্ফিয়ারে। মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডগুলি বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে বলতে পারো জ্বলে উঠে এবং পুরো ছাই হয়ে যায়।
একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলে তার ভরবেগ কত গুণ হবে? তো এটা প্রথমে 2 ছিল, লেখাটা ভুল, এটা √2 হবে, ঠিক আছে? ইট উইল বি √2 গুণ। এটা কত হবে? এটা √2 গুণ হবে, এটা 2 গুণ হবে না, এটা হয়ে যাবে √2 গুণ। আচ্ছা, নেক্সট দেখো বলছে মানুষের শরীরের কোন অঙ্গে পেসমেকার অবস্থিত? মানুষের শরীরের হৃৎপিণ্ডে পেসমেকার থাকে। বুল অ্যান্ড বিয়ার শব্দটি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? স্টক মার্কেট। এটা রিসেন্টলি কোন একটা পরীক্ষা তো এসেছিল, কোন পরীক্ষা এসেছিল কমেন্ট করে জানাবে যারা দিয়েছিলেন। কোন দেশ ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস নামে পরিচিত? আইসল্যান্ড। আইসল্যান্ড আগ্নেয়গিরি এবং হিমবাহের অবস্থানের জন্য ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস নামে পরিচিত। নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সংস্থার দপ্তরটি জেনেভায় অবস্থিত নয়? আইএমএফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে? ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অলংকার পরম চক্র কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1948-এ, ঠিক আছে? তো দিস ইজ অপশন 1, 1948। তো বলছে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সামরিক সম্মান পরম চক্র 1948 সালের 26শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়, যদিও এর কার্যকারিতা 15 আগস্ট 1947 থেকে শুরু হয়েছিল। সম্প্রতি কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়কে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এটা কাউকেই নয়, ঠিক আছে? বেসিক্যালি এটা রিডিংটা দেখো পড়ে, সম্প্রতি কোনো ভারতীয় খেলোয়াড়কে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ভারতীয় ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাদুকোনকে সম্প্রতি BWF লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই পুরস্কারটি ব্যাডমিন্টন খেলায় তার অবদানের জন্য দেওয়া হয়েছে। 2025 সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিট WSDS কোন শহরে আয়োজিত হয়েছে? সেটা নিউ দিল্লিতে। ওকে, ওকে, তো এটা আমাদের অ্যান্সার। আই থিঙ্ক এখানে কিছু একটা না, এটা নিউ দিল্লি, দেখে নিও একবার, এখানে অ্যান্সারে কিছু একটা লেখা রয়েছে ভুলভাল, যাই হোক। ওকে, তো এবার দেখি পরের কোশ্চেন বলছে সম্প্রতি কোন দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI প্রযুক্তির উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের জন্য একটি নতুন বৈশ্বিক প্রস্তাব উপস্থাপন করেছে? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 2025 সালের মার্চ মাসে এটা পড়ে নেবে একবার, অত আর পড়লাম না। আচ্ছা, এরপর বলছে কোন সংস্থা এনহ্যান্স সার্টিফিকেট অফ অরিজিন 2.0 সিস্টেম চালু করেছে? তো সেটা হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, DGFT আর কি, DGFT, ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড। তো এখানে অনেক ডিটেলস আছে, এগুলো তোমরা পড়ে নিও একবার। বিরল হোয়াইট আইবিস বা কালো মাথা আইবিস পাখির একটি ঝাঁক সম্প্রতি ভারতের কোন রাজ্যে দেখা গেছে? তো সেটা হচ্ছে তামিলনাড়ুতে দেখা গিয়েছে। আরেকটা কোশ্চেন লাস্ট বলছে 2025 সালের 125তম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন IFA শিল্ড কোন দল জিতেছে? মোহনবাগান সুপার জায়ান্ট, এটা হবে উত্তর। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল ফাইনালে মুখোমুখি হয়েছিল এবং খেলাটি 1-1 ড্র হয়। যাই হোক, ডিটেলস এর দিকে এটা আগে উত্তর হবে আমাদের, এটা ডিটেলস তোমরা পড়ে নিও। ইংরেজির কিছু কোশ্চেন, 10টা কোশ্চেন থাকে তোমরা জানো, সেই কোশ্চেন গুলো দেখে নিই। এখানে একটা দুটা অনেকে রিপোর্ট করেছিল, সেগুলো আমরা ডিল করব। একটা একটু ফরম্যাটিং ইস্যু ছিল, এখানে এরার কারেকশন দেওয়া আছে, ঠিক আছে? বলছে the phrase die is cast signifies an irrevocable decision. The phrase the die is cast signifies an irrevocable decision, one which neither can be reversed nor modified by subsequent events, no error, none of this. কোনটা হবে? reversed nor modified। কি বলছে? error lies in the option B. The correct correlative conjunction structure is neither be reversed nor modified, ঠিক আছে? neither can be reversed হবে না, neither can be reversed nor modified বলছে, তো এটা হবে neither be reversed nor modified, ঠিক আছে? তো এই জায়গাটা ভুল, মানে চারটা যে অপশন দিয়েছে নিচে তোমাকে, reversed nor modified না, কোথায় ভুলটা হবে? তো reversed nor modified না, এটা হয়ে যাবে neither be reversed nor modified, ঠিক আছে? সো যদিও একটু আমার কিছু মনে হচ্ছে একটু ল্যাঙ্গুয়েজটা গন্ডগোল আছে, বাট অ্যাকর্ডিং টু দিস এটা অপশন হবে। তো মধ্যে কথা একটা দেখো আইডিয়া পাচ্ছ তোমরা যে এই ধরনের কোশ্চেন এরার কারেকশন থাকতে পারে, যেখানটায় তোমাদেরকে চারটা দিয়ে একটা জিজ্ঞেস করা হবে। এবার বলছে হি হ্যাজ নট অনলি কমিটেড এ ব্লান্ডার বাট অলসো হ্যাজ কম্পাউন্ডেড ইট বাই ট্রাইং টু কভার ইট আপ। তো এখানটায় দেখো কমিটেড নট অনলি এ ব্লান্ডার বাট অলসো কম্পাউন্ডেড, কি বললো? দি কনস্ট্রাকশন মাস্ট বি প্যারালাল, দ্য ভার্ব কমিটেড শুড প্রিসিড দ্য কোরিলেটিভ নট অনলি বাট অলসো। The correct structure is committed not only a blunder but also compounded. Okay, বোঝা গেছে? এইখানে not only committed a blunder but also has compounded না করে এটা হবে he has committed not only a blunder,
মানে শুধু ব্লান্ডারও করেনি, তার সাথে আরেকটা কিছু করেছে, এরকম ব্যাপারটা বোঝানোর জন্য। তো এখানে আমাদের এটা আসবে এরার কারেকশনে, ঠিক আছে। দেখো এখানে সামনে কিছু লেখা ছিল না, বাট অ্যাকচুয়ালি লেখা থাকবে তোমাদের কারেকশন, এরার কারেকশন, কারেক্ট দি সেন্টেন্স বা এরকম কিছু একটা থাকতে পারে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বেসিক্যালি এটা ছিল, তো ইমপ্রুভ দ্য সেন্টেন্স হবে এটা, ঠিক আছে, লেখা থাকবে। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু পারসপিকুয়াস। তো এটার নিয়ারেস্ট মিনিং হচ্ছে লুসিড। পারসপিকুয়াস মিনস ক্লিয়ারলি এক্সপ্রেসড এন্ড ইজিলি আন্ডারস্টুড, তো লিউসিড হবে, সেটা আমাদের এখান থেকে সিনোনিম হয়ে গেল। চুজ দি ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট। অপোজিট কি বলছে? অবফিউস্কেট। এটা কি হবে? ক্ল্যারিফাই করা। মানে এটার মানে হচ্ছে কি মেক অবসকিউর, আনক্লিয়ার অর আনইন্টেলিজেবল, ঠিক আছে, মানে ক্লিয়ার টাইপের নয়। তাহলে তার উল্টোটা অ্যান্টোনিম কি? ক্ল্যারিফাই করা হয়, ঠিক। তো ক্ল্যারিফাই হচ্ছে এখান থেকে অ্যান্সার। তারপরে কি আছে? টু টেক দি বুল বাই দি হর্নস, এটা তো তোমরা জানো। তো কনফ্রন্ট এ ডিফিকাল্টি বোল্ডলি এন্ড ডিরেক্টলি, তো এটা কঠিন কাজ, জিনিসকে খুব ভালো মতো করে ফেস করা টাইপের, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার। দ্য কমিটির ফাইন্ডিংস আর সো দ্যাট দে সিম টু কন্ট্রাডিক্ট ইভেন দ্য মোস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিচুয়েশন। তো শূন্যস্থান পূরণ হবে অ্যানোমালাস, ঠিক আছে, অ্যানোমালাস। অ্যানোমালাস মিনস ডেভিয়েটিং ফ্রম হোয়াট ইজ স্ট্যান্ডার্ড, নর্মাল অর এক্সপেক্টেড। তো যেটা স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড তার থেকে আলাদা, ঠিক আছে। A person who is skilled in judging and appreciating art, food or music, especially one whose judgment is considered authoritative, connoisseur হবে, ঠিক আছে, is an expert judge in matter of taste, particularly in fine arts. Okay. The detective realized that the suspect had left the country before the police had issued. তো পুলিশ হ্যাড ইস্যুড হবে না এখানটায়, দ্য কান্ট্রি বিফোর দি পুলিশ হ্যাড, পুলিশ ইস্যুড হবে আই থিঙ্ক, ঠিক আছে। তো শুড বি ইস্যুড হবে, হ্যাড ইস্যুড আর এখানে হবে না, ইস্যুড হবে। অনেক আগে করেছিলাম সিজিএল এর জন্য, এখন অনেকগুলো গ্রামার ভুলে গেছি, বাট দিয়েছি তাও তোমাদের যেটুকু পারি। ইউজ কারেক্ট ফ্রেজাল ভার্ব, এই জায়গাটা একটু গন্ডগোল ছিল, এখানটায় অনেকে বুঝতে পারছে না কোশ্চেনটা কি চাইছে, বাট এখানে অ্যাকচুয়ালি শূন্যস্থান হওয়া উচিত এবং সেখানে কোন ফ্রেজাল ভার্ব বসবে সেটা বলা উচিত। তো সেখানে ফল অ্যাপার্ট বসতো, বাট অ্যাকচুয়ালি কোশ্চেনে দেওয়াই ছিল, তো এটা কোশ্চেনে ফল অ্যাপার্ট দেওয়াই ছিল আগে থেকে, ওটা একটু ভুল ছিল। তো এরা কোনটা বসবে সেটা মেন ছিল। ওকে, ভয়েস চেঞ্জ বলেছিল দ্য টোরেন্টিয়াল রেইনস হ্যাড রুইন দি এন্টায়ার হারভেস্ট। তো কি হবে? দ্য এন্টায়ার হারভেস্ট হ্যাড বিন রুইন বাই দি টোরেন্টিয়াল রেইনস, এটা আমাদের চলে আসলো। আচ্ছা, এবার আসছি রিজনিং আর ম্যাথস। দেখো আগেকার গুলো যেগুলো থাকলো ওগুলো তো আমার এক্সপার্টাইজ নয়, বাট যেহেতু দিতে লাগে ফুল মকের ক্ষেত্রে, তো আমি দিয়ে তোমাদের যেটুকু পারলাম বুঝিয়ে দিলাম। এবার মেন আমরা রিজনিং এবং ম্যাথসে আসবো এবং এই কোশ্চেন গুলোকে ভালো করে বুঝবো, কারণ মেইনলি এখানে 30, 25, 25, 50 এটাই তোমাদের মানে পাখির চোখ হবে, এবং ইংরেজিরও 10টা পাখির চোখ, এই 65 তোমাদের ভালো করে স্কোর করতেই হবে। 36 নম্বরে দেখো বলছে অ্যানথ্রোপোলজি, মানুষ হলে প্যালিওন্টোলজি কি হয়? তো অ্যানথ্রোপোলজি মানুষের বিভিন্ন সব জিনিসের ডিসকাস করে একটা সাবজেক্ট, তো প্যালিওন্টোলজি হচ্ছে জীবাশ্ম, ঠিক আছে, জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় থাকে ওখানটায়। 5, 126, 8 কি হবে? তো 5 এর কিউব হয় 125 প্লাস 1, 8 এর কিউব 512 প্লাস 1 513। বেমানান, অড ওয়ান আউট, প্লেগ, কলেরা, ডেঙ্গু। তো এখানে পোলিও হবে, এটা অনেকে রিপোর্ট করেছিল, বাট দেখো সামান্য স্লাইটলি সেই জিনিসটা আছে। দেখো প্লেগ, কলেরা, ডেঙ্গু এরা কিন্তু ভাইরাল ঘটিত নয়, ঠিক আছে। কিছু এগুলো হচ্ছে মেইনলি তোমার কি বলবো ব্যাকটেরিয়া ঘটিত, এবং কিছু একটা আছে আরবিও ভাইরাল টাইপ অফ, বাট অ্যাকচুয়ালি ভাইরাস ঘটিত রোগ যেটা সেটা হচ্ছে পোলিও। তো ওই হিসাবে করে এটা আমাদের এখান থেকে অ্যান্সার আসবে। নেক্সট হচ্ছে বেমানান সংখ্যা যুগলটি চিহ্নিত করো। এটাও অনেকে রিপোর্ট করেছে দেখলাম। তবে এখানে বেসিক্যালি দিস ইজ ডিভিজিবল বাই দিস, এটাতে ডিভিজিবল হয়, 3 দিয়ে গুণ করো মিলে যাবে। 16 4 64, 64 3 192, বাট এটা দিয়ে এটাকে ভাগ যায় না, তো ওই জন্য এটা অড ওয়ান আউট। সিরিজের পরবর্তী সংখ্যা কি হবে? দেখো 2, 5, 12.5 এরকম আছে। তো 2 কে আড়াই দিয়ে গুণ করলে 5 হয়, 5 কে আড়াই দিয়ে গুণ করলে এটা হয়, তো আড়াই এর গুণফল যাচ্ছে 2.55 করে গুণ হচ্ছে 31.25 আসবে। এইটা দেখো সিরিজের পরবর্তী সব পদ কি হবে? B2CD এরকম করে চলছে। তো আমি নাম্বারটা দেখছি, প্রথমে এই লেটারটার সাথে ছিল, তারপর লাস্টের লেটারে চলে গেল, আবার প্রথমের লেটারে দ্বিতীয় লেটারে, নাম্বারটা চেঞ্জ হচ্ছে লেটারের। তাহলে এর পরেরটা সি এ চলে যাবে, সি এর ওখানে চলে যাবে, কিন্তু 3 হবে, C3 হবে, আর বিটা একাই থাকবে, BC3 আর ডি, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানেও একটু ভুল ছিল, আমি কোশ্চেনটাই দিতে ভুলে গেছিলাম যে কি বের করতে হবে। তো বেসিক্যালি বলছে 256 মানে লাল রং চক, 589 মানে সবুজ রং ফুল, এবং 254 মানে সাদা রং চক। তো এখানে সাদা কোড কি সেটা বের করতে হতো, ঠিক আছে। তো ওই কোশ্চেনটা এখানে ছিল না, অনেক অ্যান্সার করতে পারোনি, তো এখন দেখে নাও সেটা। তো আমি যদি তিনটাকেই কম্পেয়ার করি, দেখো তিনটের মধ্যে রং 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 কমন, এবং তিনটের মধ্যে 5 5 5 কমন, তাহলে 5 মানে রং আউট হয়ে গেল, রং আউট হয়ে গেল 5 মানে। প্রথমটা লাস্টেরটা দেখো 2 আর 2 কমন আছে, চক চক কমন আছে, তাহলে চকও 2 হয়ে যাবে, বাদ চলে গেল।
তাহলে যেটা পড়ে থাকলো সাদা, তো সাদা মানে আমার হয়ে গেল 4, সেটা আমাদের উত্তর। এ হলো বি এর মা, আমাদের ব্লাড রিলেশন আছে, এ হচ্ছে বি এর মা, বি হলো সি এর বোন, বি হলো সি এর বোন, এবং ডি হলো সি এর পুত্র, ডি হলো সি এর পুত্র, ই হলো ডি এর বোন, ই হলো ডি এর বোন, এফ হলো ই এর বাবা, এফ যদি ই এর বাবা হয়, ই এর ভাইয়ের মা মানে ই এরও মা, এটা তার মানে এটা মা হবে ওর, এটা বাবা যদি হয় তো এটা মা হবে। আচ্ছা, জি হলো বি এর স্বামী, স্বামী, তো জি হচ্ছে বি এর স্বামী, হাজবেন্ড। জি এফ এর কে হন, জি এফ এর, তো এফ কে, এটা এফ এর বউ, তার বোন মানে এফ এর শালী, তো শালীর বর যেটা হয় আর কি শ্যালকই বলা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইংরেজিতে বললে সিস্টার ইন ল, সরি সিস্টার বলছি বা ব্রাদার ইন ল, বাট এখানটায় সেটাকে শ্যালক বলবো আমরা। অজয় পূর্ব দিকে 24 কিমি হাঁটলো, তো ও পূর্ব, আমরা জানি দিস ইজ নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তো পূর্ব দিকে গেল কত 24 কিলোমিটার গেছে। তারপরে ডান দিক ঘুরবে, ডান দিক কোদিক, এদিক, এইদিকে 10 গেল। তারপরে এরকম মুখ করে আছে, এটা ডান দিক, আবার আবার ডান দিকে ঘুরে পশ্চিম দিকে আরো 10 কিলোমিটার গেল, ভালো কথা। তারপর আবার এবার বাম দিকে ঘুরলো, ঘুরে গেল 8 কিলোমিটার, গেছে 8 কিলোমিটার। তারপর আবার ডান দিকে ঘুরে 14, তো 14 মানে এখানেই পৌঁছাবে, কারণ এই গোটাটা 24, এইটুকু 10, তাই কি না? তো আমাকে বলছে এই ডিস্টেন্সটা কত, এখান থেকে এই ডিস্টেন্সটা কত এবং কোন দিকে, তো আছে তো দক্ষিণ দিকে, শুরুর স্থান থেকে দক্ষিণ দিকে আছে, এবং কতটা ডিস্টেন্স কতটা হবে, দেখো এইটুকু 10 আর এইটুকু 8, তার মানে টোটালটা হচ্ছে 18, তাহলে 18 কিলোমিটার দক্ষিণ। ABCDEF একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে, কোন দিকে মুখ করে আছে, কেন্দ্রের দিকে মুখ করে আছে, এক মিনিট, কেন্দ্রের দিকে ওরা মুখ করে আছে, তাই না? তো দেখো, সো কেন্দ্রের দিকে মুখ করে আছে, কেন্দ্রের দিকে মুখ করে দিই ওদেরকে, ঠিক আছে। কয়জন আছে, 6 জন, তাহলে 1 2 3 4 5 6। আমি আরেকটা ড্র করি, যদি দরকার পড়ে আমি একটা এক্সট্রা ড্র করে রাখি সাইডে, হেল্পিং ডায়াগ্রাম। বলছে এ এফ এবং বি এর মাঝে, তাহলে এ এফ এবং বি এর মাঝে যদি হয় দুটো পসিবিলিটি, একটা এফ কে এখানে বসাতে পারি, বি কে এখানে বসাতে পারি, অথবা আমি এফ কে এখানে বসাতে পারি, বি কে এখানে বসাতে পারি। তুমি এখানে বলে না, যে কোনো জায়গায় স্টার্ট করো, বাট এ কে মিডিলে রেখে ওদের দুইজনকে দুরকম ভাবে বসাতে পারবে। ই সি এবং ডি এর মাঝে, তো এটা আমি এখনো আসছি না, এটাকে পরে আসছি। বলছে ই হচ্ছে কার, সি এবং ডি এর মাঝে, তো এরকম হতে পারে অথবা এরকমও হতে পারে, পরে আসছি। এফ ডি এর ডান দিকে তৃতীয় স্থানে, তো যেহেতু সেন্টার তাহলে ডান দিকটা এইদিকে, এরকম মনে রাখবে। তো বলছে এফ ডি এর ডান দিকে, তাহলে এফ কোন দিকে থাকবে, ই এর ডান দিকে, সরি এফ ডি এর ডান দিকে তৃতীয় স্থানে। তা আমি যদি এখানে ডি কে রাখি, তাহলে এটা ডি এর ডান দিক, মানে এরকম এরকম ভাবে ঘুরছে, যেটা এরকম ভাবে ওটা ডান দিক, বসাও ভিতরের দিকে মুখ করো, এদিকে ডান দিক, 1 2 3 নাম্বার ঘরে। এখানেও যদি তুমি ডি এর এফ কে ডি এর ডান দিকে 3 নাম্বারে রাখতে চাও, তাহলে কোথায় বসবে, ডি এর ডান দিক, তাহলে ডি কে এখানে রাখতে হবে, 1 2 3, এখানে বসছে এফ, হয়ে গেছে। এবার আমাকে বলছিল কি সি আর ডি এর মাঝখানে ই থাকবে, তাহলে এখানে সি হলে সি আর ডি এর মাঝখানে ই হয়ে গেল, আর এখানটায় আমার সি হলে সি আর ডি এর মাঝখানে ই হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আর একটা বলেছে, কোশ্চেন করেছে ই এর ডান দিকে কোন স্থানে বসে আছে, তাহলে ই এর ডান দিকে, তো এর ডান দিক মানে এরকম 1 2 3 নাম্বার পজিশন, এর ডান দিক 3 নাম্বার, তো দুটো ডায়াগ্রামে আমার যদি দেখি এবার 3ই উত্তর আসবে। লাভ লভ্যাংশ, প্রফিট ডিভিডেন্ড বোনাস কোন রিলেশনটা হয় ভেন ডায়াগ্রামে, তো প্রফিট একটা বড় পার্ট, আমি ডিভিডেন্ড পেলাম সেটাও আমার প্রফিট, আমি বোনাস পেলাম সেটাও আমার প্রফিট, বা দুটো জিনিস আবার আলাদা আলাদা, তো আমাদের এটা উত্তর হবে। পি মানে গুণ হয়, এরকম করে এটা বের করতে বলেছে, তো 18, পি মানে হচ্ছে গুণ 12, আর মানে বলছিল যোগ, তাহলে যোগ হয়ে গেল 4, কিউ মানে হচ্ছে ভাগ 2, আর এস মানে বিয়োগ 10, তো 18 ইন্টু 12 কত হয়, 18 10 180, 18 2 36, 216, আর 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2, আর এখানে 10 থেকে চলে গেলে 8, বাদ দিলে 208। ওকে, নেক্সট দেখো, বলছে আচ্ছা এবার একটা উপসংহার, বক্তব্য এবং উপসংহার, স্টেটমেন্ট অ্যান্ড কি বলে এটাকে, কনক্লুশন আই থিঙ্ক টাইপ অফ। তো বলছে সরকার পরিচালিত একটি কোম্পানি তার কর্মচারীদের আয় ও সম্পদ ঘোষণা করতে বলেছিল, কিন্তু কর্মচারী ইউনিয়ন তা কঠোরভাবে প্রতিরোধ করেছে এবং কোনো কর্মচারী তার আয় ঘোষণা করতে রাজি নয়। উপসংহার কি, এই কোম্পানির কর্মচারীদের বেতনের বাইরে অতিরিক্ত কোনো গোপন আয় নেই, ঠিক আছে। কর্মচারী ইউনিয়ন চায় সব জ্যেষ্ঠ কর্মকর্তারা আগে তার আয় ঘোষণা করুক। তো দেখো
এই যে প্রতিরোধ করলো, প্রতিরোধের যে কারণ বা বলতে পারো মানে রিজন, উপসংহার বলতে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজারশন টাইপ অফ বা রিজন টাইপ অফ। তো এখানে যে ওরা যে প্রতিরোধ করলো তার রিজনটা কি, তার রিজন তুমি কি এইখান থেকে পড়ে বলতে পারবে? আমার স্টেটমেন্টে কোথাও দেওয়া আছে, নিজে থেকে ভাববো না, স্টেটমেন্টে কোথাও দেওয়া রয়েছে যে ওদের এক্সট্রা গোপন আয় সম্পর্কে কিছু বলা নেই, তো সেটা হবে না। আর কর্মচারী ইউনিয়ন চায় জ্যেষ্ঠ কর্মকর্তারা, এটাও তো কোথাও বলাই নেই, কিছু নেই, তো কোনোটাই এখান থেকে ঠিক বসছে না ওর মধ্যে, তো কোনোটাই সঠিক নয়। এবার আসছি মিসিং নাম্বারে, একটা প্রশ্ন চিহ্ন স্থানে কত বসবে? তো দেখো 20 আর 15 যোগ করো 35, 35 থেকে 30 বাদ দাও 5, 10 আর 18, 18 থেকে 12 বাদ দাও 6, তাহলে নিশ্চয়ই এখানে 4 হবে, যাতে 8 আর 4 12 হয়, 12 থেকে 2 বাদ দিলে আমার 10 মিলে, তো 4 হবে আমাদের অ্যান্সার। 2009 সালের মতো একই ক্যালেন্ডার কোন বছরে পাওয়া যাবে? সেম ক্যালেন্ডার, সেটা 2015, এবং ক্যালেন্ডার গুলো ম্যাচ করে যাবে। এটা বের করে কিভাবে? আমাদের অড ওয়ানের সংখ্যাটা দেখতে হবে। দেখো যদি কোনো চেঞ্জেস না হয় তাহলে পরে সেটা আমাদের সেম থাকবে। যেমন 2009 সাল থেকে আমি যদি 15 অব্দি বলি, তাহলে 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে। 2009 থেকে নিয়ে 10, 10 থেকে নিয়ে 11, 11 থেকে 12, 12 থেকে 13, 13 থেকে 14, 14 থেকে 15, ঠিক আছে। তো এবার একটা বছরে কতগুলো অড ডে হয়? একটা বছরে একদিন করে, 365 দিনে বছর যদি হয়, 365কে যদি 7 দিয়ে আমি ভাগ দিই, 7 পাচ্ছে 35, 15, 7 দুনা 14, তো এক অবশিষ্ট থাকছে, মানে অড ডে হচ্ছে 1। তাহলে মাঝখানে কতগুলো? 9 থেকে 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ আমি দেখছি 6টা, 6 গ্যাপ, তাহলে 6টা অড ডে হচ্ছে একটা একটা করে ধরলে। এবার 9, 10, 11, 12, মাঝখানে একটা সাল 2012 আসছে, যেটা আবার লিপ ইয়ার। লিপ ইয়ার হওয়ার জন্য এখানে 366 দিন, অর্থাৎ আরেকটা অড ডে বেশি হবে, তার মানে 7 অড ডে হলো। আর 7 অড ডে মানে আবার 7 দিয়ে ভাগ দিলে 0 অড ডে হয়ে গেল। তো যখন অড ডে সংখ্যাটা 0 হয়ে গেল, তার মানে রিপিট হয়ে যাবে সেই ক্যালেন্ডারটা 2015-তে গিয়ে, ঠিক আছে। দেওয়া কাগজের পাতায় এক্স থেকে যে বাক্স তৈরি হবে তার সঙ্গে মিলবে এমন বাক্সটা নির্বাচন করুন। তো ভালো করে দেখো, এই ধরনের যখন থাকে, এটা ছোট হয়ে গেছে হয়তো, একটু কষ্ট করে দেখে নাও। একটা ছেড়ে ছেড়ে তারা বিপরীত হয়, ঠিক আছে। কি বললাম? একটা ছেড়ে ছেড়ে, মানে 6-এর বিপরীত হবে 2, আর 5-এর বিপরীতে হবে 3, আর বাকি যে দুটো পড়ে থাকবে তারা একে অপরের বিপরীত তল হবে। এবার আমাকে বলছে এর মধ্যে থেকে কোনটা হবে। দেখো একটা কনসেপ্ট মাথায় রাখবে, যে দুটো বিপরীত তলকে তুমি কখনো একসাথে দেখতে পাবে না, যে 3টে ফেস তোমাকে দেখানো আছে, বা একসাথে পিছনে লুকিয়েও থাকবে না, ঠিক। তো আমি এখানে 6, 5, 2 দেখতে পাচ্ছি, 6, 5, 2, 6 আর 2 কে একসাথে দেখতে পাচ্ছি, এটা এইটার ছবি হতে পারে না, এটাকে ফোল্ড করলে এটা তৈরি হবে না। 6, 5, 4, 6, 5, 4 পসিবল, এটা পসিবিলিটি আছে। 5, 3, 2, তো 5, 3 কে একসাথে দেখা যাচ্ছে, হবে না। 4, 5, 1, 1 আর 4 কে একসাথে দেখা যাচ্ছে, হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের এখান থেকে উত্তর, কেবল 2 গঠন করা যাবে। অর্থপূর্ণ ক্রমে সাজাতে হবে চাবি, তালা, দরজা। তো প্রথমে চাবি নিলে, চাবি দিয়ে তালা খুললে, তালা দিয়ে দরজা খুললে, দরজা খুলে খুললে দরজাটাকে খোলা, তারপর ঘরের ভিতর, মানে 1, 2, 3, 5, 4, 1, 2, 3, 5, 4, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আই থিঙ্ক এখানে কিছু একটা মিসিং গেছে। আচ্ছা ঠিকই আছে, অ্যাকচুয়ালি বলছে যে যদি এ প্লাস বি মানে কোডেড ব্লাড রিলেশন দেওয়া থাকে, তাহলে নিচের কোনটায়, 4টা অপশনের মধ্যে কোনটা ডিনোট করছে যে পি হলো কিউ এর মামা। তো আমার এ প্লাস বি মানে এ হলো বি এর মা, এগুলো দেওয়া আছে। তো আমাকে পি কে হতে হবে, দেখো কিভাবে আমরা ডিল করব। পি কে হতে হবে কিউ এর মামা, মামা মানে বলতে পারো আঙ্কেল। তো পি যদি আঙ্কেল হয়, তার মানে পি কে হতে হবে মেল, ফিমেল হলে চলবে না। এবার পি কোথায় কোথায় আছে, দেখো এখানে পি আছে, পি এর পরে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। বিয়োগ মানে কি ছিল? বিয়োগ মানে হচ্ছে এ হলো বি এর ভাই, তাহলে এটা পসিবিলিটি আছে। কিন্তু এখানে আছে পি এর পরে যোগ চিহ্ন, তাহলে পি হয়ে যাবে কি এস এর মা, তো মা তো হওয়া যাবে না। এখানে পি লাস্টে আছে, পি এর তো জেন্ডারই জানতে পারবো না এখান থেকে। এখানেও পি লাস্টে আছে, পি এর জেন্ডার জানতে পারবো না, আমাদের এটাই উত্তর হয়ে গেল, আর চেক করারই দরকার নেই। বাকি তোমরা এগুলো বসিয়ে চেক করতে পারো। নেক্সট দেখো পরেরটায় আসছি আর কি। এখানে একটা দেওয়া আছে ছবি আমাদের ক্লক টাইপের, তো মিরর ইমেজ বের করতে হবে এটার। তো মিরর ইমেজ যদি দেখি, দেখো এটা এরকম মুখটা উপরের দিকে আছে, তাহলে এরকমই হবে, অর্থাৎ এখান থেকে আমাদের এইটা যেদিকে, যেই ঘরে আছে এটাও সেই ঘরেই থাকবে, এটা এদিকে ছিল তো এটা নিচের দিকে থাকবে। তা আমাদের 4 নাম্বার দেখতে পাচ্ছি এখান থেকে, দেখে দেখে উত্তর। আচ্ছা এখানে কি বলেছে? ভাঁজ করলে, ফোল্ডিং, তো ফোল্ড করলে পরে কিরকম দেখতে আসবে সেটা আমাদের বের করতে হবে। 3 নাম্বার, এটাকে যখন ফোল্ড করবো, এই সার্কেলটা ট্রায়াঙ্গেলটার উপরে গিয়ে পড়েছে,
আর এটা এর মাঝখানে ঢুকে যাবে, এদিকে মুখ করে থাকবে, তো সুন্দরভাবে ম্যাচ করে গেল 3 নম্বর। আচ্ছা, এবার আছে কি নির্দেশনা মানে স্টেটমেন্ট, আর এদিকে কিছু জিনিস দেওয়া রয়েছে। আচ্ছা, এটা একটা পাজল আছে, পাজলটা কি বললো দেখো পড়ো। বলছে পুডুচেরিতে একটি শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী আয়োজন করা হচ্ছে সপ্তাহের 6 দিনে, সোমবার থেকে শনিবার। 5টা ভিন্ন রাজ্য তাদের শিল্প প্রদর্শন করবে। এই 6 দিনের মধ্যে একদিন থাকবে রেস্ট বা বিশ্রাম দিন। অংশগ্রহণকারী 5টি রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, মেঙ্গো, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং গুজরাট। প্রতিদিন শুধু, এবার কিছু আমাকে কন্ডিশনস দেওয়া রয়েছে, স্টেটমেন্ট, এগুলো দিয়ে আমাকে বের করতে হবে বিশ্রাম দিনটা কোন দিন। দেখো কিভাবে বের করছি। তো 5 দিন আছে, মন্ডে থেকে মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এন্ড স্যাটারডে। একদিন মাঝখানে রেস্ট থাকবে। এবার আমি প্রত্যেকটা বসাই, কি কি বলছে দেখো। প্রতিদিন শুধু একটি রাজ্যই তাদের প্রদর্শনী করবে, ভালো কথা। অন্ধ্রপ্রদেশ ও গুজরাট যেদিন প্রদর্শনী করবে সেই দুদিনের মাঝখানে থাকবে বিশ্রাম দিন। তার মানে অন্ধ্রপ্রদেশ গুজরাটের মাঝখানে রেস্ট, এটাও হতে পারে, অথবা গুজরাট অন্ধ্রপ্রদেশ মাঝখানে রেস্ট, এটাও হতে পারে। একটা আমি পেলাম কিছু একটা। পাঞ্জাবের প্রদর্শনীর ঠিক পরের দিন উত্তরাখণ্ড প্রদর্শনী করবে, পাঞ্জাবের ঠিক পরের দিনই করবে উত্তরাখণ্ড প্রদর্শনী, ভালো কথা। গুজরাট ও পাঞ্জাবের প্রদর্শনীর মধ্যে 2 দিন ব্যবধান থাকবে। তাহলে গুজরাট আর পাঞ্জাবের যদি মাঝখানে 2 দিন রাখি, তাহলে নিশ্চয়ই 2 রকম কেস হতে পারে। একটা কি হতে পারে দেখো, এইখানে পিইউ 2 বার লিখলাম, গুজরাট আর পাঞ্জাবের মাঝখানে কি বলছে 2 দিনের গ্যাপ, তাহলে মাঝখানে 2 দিনের গ্যাপ। অথবা এরকম হতে পারে এই একটা গ্যাপ, দুটা গ্যাপ দিয়ে এখানে গুজরাট, এটা একটা পসিবিলিটি। এবার গুজরাট যদি এখানে হয় আর আমি যদি এইখানে বসাতে চাই জিটাকে, তাহলে জি ডট একটা ডট দিয়ে এ, এখানেও দুটো পসিবিলিটি হচ্ছে। দেখো আমি এখানে বলি এটা পিইউ লিখছি, এবার এইখানটায় আমি দুটোকে বসাতে চাইছি, তো কি হবে, জি কে যদি আমি বসাতে চাই এখানটা, জি কে ধরে নিই এখানে, তাহলে একটা বাদ দিয়ে এখানে আমার এ বসে গেল, ঠিক আছে। আর যদি এখানে আর যদি কি বললাম, আর যদি এটা বসাতে চাই, এটা তো বসিয়ে দিলাম, যদি এটাকে বসাতে চাই তাহলে জি যদি এখানে হয় তাহলে এদিকে একটা ছাড় দিয়ে এ হবে, অর্থাৎ তখন হয়ে যাবে এ ড্যাশ জি ড্যাশ ড্যাশ পিইউ। এবার এতে পরে 1 2 3 4 5 6 7 দিন হয়ে যাচ্ছে। 7 দিন তো আমার কাছে হাতেই নেই, 6 দিনই আছে, তো এটা পসিবল না। তো এটা একটা হতে পারে যে জি ড্যাশ এপিইউ, ঠিক আছে। আচ্ছা, তুমি চাইলে এখানেও বসাতে পারো, তুমি এখানে বসাতে চাও জি কে, তাহলে একটা ঘর ছাড় দিয়ে এ কে এখানে বসাতে হবে, তো এটা এখানে বসবে না, ইউ অলরেডি জায়গাতে আছে। অথবা এটা করতে পারি, জি কে এখানে রাখতে পারি, একটা বাদ দিয়ে এ কে এখানে রাখতে পারি। তো আমি এখন অবধি এই দুটো পাচ্ছি। এবার এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানেও আছে 1 2 3 4 5। এবার দেখো লাস্টে বললো গুজরাট পাঞ্জাবের আগে প্রদর্শনী করবে। তো গুজরাটকে এখানে, গুজরাট পাঞ্জাবের পরে হয়ে যাচ্ছে, এটাও হবে না, গুজরাট হবে পাঞ্জাবের আগে, এইটা হবে। আরেকটা বলছে মেঙ্গো শনিবার প্রদর্শনী করবে না। এবার এটাকে যদি আমি বসাই, মেঙ্গোকে কোথায় কোথায় বসাতে পারবা, মেঙ্গোকে, ঠিক আছে, মেঙ্গোকে কোথায় কোথায় বসানো যেতে পারে, মেঙ্গোকে এখানে বসানো যেতে পারে, ওকে ওকে, এখানে কিন্তু না, এখানে বসাবো না, কারণ আমাকে প্রথমেই বলা ছিল যে অন্ধ্রপ্রদেশ আর গুজরাট যেদিন প্রদর্শনী করবে তাদের মাঝখানে দিনটা হচ্ছে বিশ্রাম দিন। তার মানে মেঙ্গোকে হয় এই সাইডে নয় এই সাইডে, কিন্তু বলেছে মেঙ্গো এই শনিবার হবে না, যদি এই সাইডে বসাও তাহলে শনিবারে পড়ে যাবে ও, তাহলে আমাদের এটা হবে মেঙ্গো, এখানে মেঙ্গো, গুজরাট ফাঁকা, অন্ধ্রপ্রদেশ পিইউ, এটাই হচ্ছে আমাদের সেটিং। তো আমার কোন দিন পড়লো, ওয়েডনেসডে, মানে বুধবারের দিনটা পড়ে গেল বিশ্রামের দিন, ঠিক আছে। শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা কত। এবার আমাদের এটা আসছে ডেটা সাফিসিয়েন্সি টাইপ অফ কোশ্চেন। শ্রেণীতে স্টেটমেন্ট 1 বলছে শ্রেণীতে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 40%, আর স্টেটমেন্ট 2 বলছে শ্রেণীতে ছেলেদের সংখ্যা মেয়েদের চেয়ে 15 জন বেশি। 1 নাম্বার স্টেটমেন্ট দিয়েই কি আমি উত্তর বের করতে পারবো, বা ঠিক আছে মোট ছাত্র সংখ্যা যেটা কোশ্চেন করেছে সেটা বের করতে পারবো না, পারবো না, কারণ এখানে কোনো সংখ্যার ব্যাপার দেওয়া নেই। তো 1 নাম্বারটা দিয়ে শুধু উত্তর বের করা যাবে না। শুধু 2 নাম্বার দিয়ে কি উত্তর বের করতে পারবো, সেটাও পারবো না, বলছে শুধু 15 জন বেশি, পসিবল না। কিন্তু দুটোকে যদি আমি জোড়া লাগাই তাহলে হয়ে যাবে। দেখো বয়েজ এন্ড গার্লস, মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে, ছেলেদের সংখ্যার 40%, ছেলেরা 100 হলে মেয়েরা 40 জন, সেটাই বলা আছে মেয়েদের সংখ্যা। তাহলে কত বেশি, 60 বেশি। এই 60কে আমি তুলনা করতে পারি, পরবর্তীতে বলছে না যে ছেলেদের সংখ্যা মেয়েদের থেকে 15 বেশি, তো 60 মানে যদি 15 হয়, 1 মানে কত, তো সেখান থেকে আমি কিন্তু ছাত্র সংখ্যা বের করতে পারবো, যাই আসুক না কেন উত্তর। তার মানে 1 এবং 2 উভয় একসাথে যথেষ্ট, ঠিক আছে অ্যান্সার বের করার জন্য। আয়নায় তাকালে ঘড়িতে সময় দেখা যাচ্ছে 9:30, অ্যাকচুয়াল টাইম কত। তো এই আয়না টাইপ অফ কোশ্চেন, আয়নায় যখনই দেখবে 12 থেকে মাইনাস করে নেবে, 12 থেকে এটাকে মাইনাস করলে যেটা টাইম থাকে সেটাই তুমি দেখতে পাবে।
তো 12কে তো আমি 11টা 59 লিখবো, তার থেকে 9টা 30 বাদ দেবো, তাহলে দুটো সরি ভুল বললাম, 11টা 60 লিখবো, 11 59 কেন, 11টা 60 লিখবো, তাহলে দুটো 30, তো এটা আমার এখান থেকে বাদ যাবে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, কোনো ফোনই ল্যাপটপ নয়, কিছু ল্যাপটপ কম্পিউটার। দেখো এটা আমাদের সিলোজিজম, এটা হচ্ছে ফোন, কোনো ফোনই ল্যাপটপ না। ঠিক আছে, ল্যাপটপ আর ফোনের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিছু ল্যাপটপ কম্পিউটার, কিছু ল্যাপটপ কম্পিউটার, এটা হচ্ছে আমাদের বেসিক ডায়াগ্রাম। এবার আমরা আসছি কনক্লুশন। কিছু ফোন কম্পিউটার, তো আমাদের বেসিক ডায়াগ্রামই দেখা যাচ্ছে ফোন আর কম্পিউটারের মধ্যে কোনো সম্পর্ক নেই, তো এটা আমাদের ভুল। কোনো কম্পিউটারই ফোন নয়, এটা অনেকে ভাবছে ঠিক, এটা একজন রিপোর্ট করেছিল যে এটা ঠিক হবে, কিন্তু এটাও ঠিক হবে না। দেখো বলছে কোনো কম্পিউটারই ফোন নয়, তোমার এই বেসিক ডায়াগ্রাম দেখে মনে হচ্ছে যে স্যার ফোন আর কম্পিউটারের মধ্যে তো সম্পর্ক নেই, ঠিক কিনা? দেখো 100% তুর হতে হবে, কিছু ফোন হলো কম্পিউটার, সেটা একটা ডায়াগ্রাম মানে আমাদের বেসিক ছবিটাতেই ভুল হয়ে গেল, তো মানে ভুল। সেকেন্ডেরটা তোমার এই বেসিকে তো ঠিক মনে হচ্ছে, কিন্তু আমি এই ছবিটা দিয়ে এইভাবে আঁকাতাম, মনে করে নাও এটা ফোন থাকতো, এটা আমার ল্যাপটপ থাকতো, কিন্তু আমি যখন কম্পিউটার আঁকাচ্ছি হতে পারে, তো সাম বলেছিল না, তো আমার যদি কম্পিউটারটা এরকম থাকে সাপোজ, আঁকাতেই তো পারি, ড্র করতে পারি সেরকম ভাবে, আমি আর স্টেটমেন্ট ভায়োলেট না হলেই হলো। কোনো ফোন ল্যাপটপ নয়, কিছু ল্যাপটপ কম্পিউটার। কম্পিউটার আর ফোনের সম্পর্ক তো বলেনি, তো যা ইচ্ছা হতে পারে, হতে পারে যে তারা টোটাল মানে সাম তাদের ট্রু, সাম ট্রু নাও হতে পারে। তো যখনই একটা ডাউট চলে আসবে মানে ভুল, ডেফিনেটলি না ট্রু হলে সব জায়গাতে সেটা ভুল, তো দুজনেই ভুল হবে এটা। স্টেটমেন্ট কি বলছে, কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা তাদের কর সময় মতো প্রদান করে না, তাদের জন্য জরিমানা দ্বিগুণ করা হবে। কি অ্যাজাম্পশন, কি ভাবনা চিন্তা করে কর্তৃপক্ষ এই স্টেটমেন্টটা দিয়েছে? দেখো বললো, বর্ধিত জরিমানা কর প্রদানের জন্য জনগণকে উৎসাহিত করবে। এই যে জরিমানা বাড়ানো হয়েছে, তো কর দিবে ওরা, উৎসাহ ভাবছে কর ট্যাক্স দিয়ে দিই আর কি। জনগণ চায় যে তাদের উপরে কোনো জরিমানা আরোপ না করা হোক, নিশ্চয়ই চায়, নিশ্চয়ই সেই জন্যই না দিয়েছে, যাতে এই পেনাল্টি টাইপ অফ আর কি বলতে পারো। তো দুটোই আমাদের এখান থেকে ট্রু। আচ্ছা, এবার আসছি আমাদের ম্যাথের কোশ্চেন্সে। বলছে এ এবং বি এর চেয়ে, এ বি এর চেয়ে 40% বেশি কর্মক্ষম, মানে বেশি কর্মদক্ষতা ওর, এ বি এর চেয়ে বেশি। তো এ যদি এটা হয়, বি যদি এটা হয়, 40% বেশি মানে বি 100 কাজ করলে 140 কাজ করে, মানে 7/2 7 14 2 5 7/5। তো বলছে এ একটা কাজ 15 দিনে শেষ করে, এ একদিনে 7 ইউনিট করতে পারে, তাহলে 15 দিনে করে কত, 15 7 105 ইউনিট। বি কাজটা কত দিনে করবে? 21 দিনে। এটা আমাদের উত্তর। পি একটি কাজ 10 দিনে এবং কিউ 15 দিনে করতে পারে, পি একটা কাজ করতে পারে 10 দিনে এবং কিউ সেই কাজটা করতে পারে 15, তো আমি এটাকে নিলাম 30, 10 দিনে 30, 15 দুনা 30 হলো। পি কাজ শুরু করলো এবং 4 দিন পর কিউ তার সাথে যোগ দিল। দেখো পি যদি কাজ শুরু করে থাকে, তাহলে 4 দিনে 4 দিনে 12 ইউনিট কাজও অলরেডি করে নিছে, 18 বাকি আছে। এবার দুজনে মিলে কাজ করছে, দুজনে মিলে একদিনে 5 ইউনিট করতে পারে, তাহলে এটা 5 দিনে 15, 3.6 দিন হচ্ছে। আর আগে অলরেডি আরো 4 দিনের কাজ হয়ে গেছিল, তাহলে টোটাল কাজ যদি বলি তাহলে সেটা 7.6 দিন কাজটা শেষ হতে লাগলো। একজন ব্যবসায়ী 10% লাভে একটা পণ্য বিক্রি করে, মানে 100 টাকার জিনিস 110-এ বিক্রি করে। যদি সে 20% কম দামে মানে 80 টাকায় কিনতো এবং 10 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে ওর 40% প্রফিট হতো। মানে এইবার প্রফিটটা এখানে এর উপরে 40% কত হয়, 32, 4 32, তার মানে 112। তো আমি দেখছি বাড়লো কত, মাত্র 2 ইউনিট। তো 2 ইউনিট মানেই অ্যাকচুয়ালি এখানে 10 টাকা, 2 ইউনিট মিনস 10 টাকা। সো 2 ইউনিটের ভ্যালু যদি 10 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 100 ইউনিটের মান কত হবে? বললো স্যার 500 টাকা। সো এটা আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? দেখো নেক্সট বলছে, এক ব্যক্তি দুটি ঘোড়া প্রতিটা 9,900 টাকায় বিক্রি করেন, একটিতে তার 10% লাভ হয় এবং অন্যটাতে 10% ক্ষতি হয়, সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি। তো এই ধরনের কোশ্চেন যখন কোনো দুটো জিনিসকে একই দামে বিক্রি করা হয় এবং একটাতে X% লাভ একটাতে X% লস হয়, আলটিমেটলি লসই হয় 10^100% এর, অর্থাৎ 1% এর লস। ওকে, নেক্সট কি আছে? একটি ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা গতিতে চলছে, একটা প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে ক্রস করে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তিকে 12 সেকেন্ডে ক্রস করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দেখো প্ল্যাটফর্মকে ক্রস করা মানে নিজের দৈর্ঘ্য ট্রেনের প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানুষকে ক্রস করা মানে শুধু নিজের দৈর্ঘ্য। তাহলে এই যে 20 - 12, 8 সেকেন্ড বেশি লাগলো কেন? প্ল্যাটফর্মটাকে ক্রস করতে। তার মানে 8 সেকেন্ডেও যতটা দূরত্ব যায় ট্রেন, সেটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এবার ট্রেনের গতি হচ্ছে 60 কিমি পার আওয়ার, যেটাকে আমি
5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে। অর্থাৎ ট্রেনটা 1 সেকেন্ডে এত মিটার যায়, তাহলে ওই 8 সেকেন্ডে কত মিটার গেছে সেটাই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 6×3 = 18 আর 6×10 = 60। ঠিক আছে, তাহলে 50×8 = 40, 400/3 দ্যাট ইজ ইকুয়াল টু 133.1/3 মিটার। এটা হবে উত্তর। কোন মূলধন 2 বছরে চক্রবৃদ্ধি সুদে আসলের এত গুণ হয়, বার্ষিক সুদের হার কত? তো এটা যদি 100 হয়, তার 1.44 গুণ মানে 144। 2 বছরের কথা বলছে, বর্গমূল করো। তাহলে 10 থেকে 12 মানে 2 এর সুদ বাই প্রিন্সিপাল ইন্টু 100%, তার মানে 20% হচ্ছে সুদের হার। ক্লিয়ার? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 5 বছরে সরল সুদে 3 গুণ হয়ে যায়, কত বছরে তা একই সুদের হারে 5 গুণ হবে? 100 টাকা 3 গুণ অর্থাৎ 300 টাকা হতে টাইম লাগে কত? 5 বছর। তার মানে সুদ হচ্ছে, সরল সুদ হচ্ছে 200 টাকা, প্রিন্সিপাল সুদ আসল সুদ 200। এবার এই টাকাটাই 5 গুণ অর্থাৎ 500 হবে, মানে তখন সুদ হয়ে যাবে 400 টাকা। তো 200 টাকা সুদ হতে 5 বছর লাগলে 400 টাকা সুদ হতে নিশ্চয়ই 10 বছর লাগবে, যেহেতু সরল সুদ। এটাই অ্যান্সার। 11 জন খেলোয়াড়ের একটা ক্রিকেট দলের গড় বয়স 22 বছর। কোচের বয়সকেও যদি আমি ওর মধ্যে ইনক্লুড করি, তাহলে গড় বয়স 10% বৃদ্ধি পায়। কোচের বয়স কত? দেখো, আগেকার গড় সেটা হচ্ছে 22, নতুন গড় কত? 22 এর উপরে 10% বেশি, মানে 11/10। তো 11 দুনা 22, 24.2। ঠিক আছে, এবার এখন কোচকে যখন ইনক্লুড করলে খেলোয়াড় কতজন হয়ে গেল? 11 জন, আর কোচ মিলে 12 জন। তাদের গড় হচ্ছে 24.2 টোটাল। তার থেকে 11 জন ইন্টু 22 গড় বাদ দিলে তুমি কোচের বয়স পেয়ে যাবো। এটা বাদ দাও, কত হয় দেখো। 12 12 দুনা 24, 4 হাতে থাকলো 2, 12 4 48, 2 50 থাকলো 5, 12 দুনা 24 আর 5 29, 290.4। আর এটা তো আমি একটু আগে গুণ করেছিলাম 242, তাহলে 0.4 হবে একটা, যেহেতু এটা 0 নিতে পারি। এখানে 2 এর পরে 8 10, ওই 48.4 বছর, এটা চলে আসবে অ্যান্সার। ক্লিয়ার? দেখো, এ বি সি যথাক্রমে 40,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 36,000 লাভ হলে বি কত টাকা লাভ পাবে? তো এবিসি এর রেশিও বের করো। দেখো, প্রথমেই লেখার সময় কাটাকাটি করে দাও, হাজার হাজার হাজার, তার মানে 4:5:6। টোটাল 6 4 10 5 15 ইউনিট টোটাল প্রফিট। তো 15 ইউনিটের মান যদি 36,000 হয়, তাহলে বি এর অর্থাৎ 5 ইউনিটের মান কত হবে? সেটা হবে 12,000 টাকা। তো দিস উইল বি অ্যান্সার। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 15, 20 এবং 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে? তো ক্ষুদ্রতম সংখ্যা যাকে এগুলো দিয়ে ভাগ মিলে যায় সেটা আমরা বের করি, সেটা হবে কি? ওদের লসাগু হবে 15, 20 আর 35। তো 5 দিয়ে দিই, 5 3 15, 5 4 20, 5 7 35, 5 3 420। 420 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা যাকে 3টা দিয়ে ভাগ দিলে মিলে, কিন্তু ওরা বলছে মিললে হবে না, 8 অবশিষ্ট থাকতে হবে। তাহলে সংখ্যাটা হয়ে যাবে 428। ঠিক আছে, x প্লাস 1/x এর মান 5 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কত হবে? কিভাবে বের করবো? দেখো, x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে x স্কোয়ার এর স্কোয়ার, আর এটা হচ্ছে 1/x স্কোয়ার এর স্কোয়ার। এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি আমি মনে করি, তাহলে আমি লিখতে পারবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এবার এটা তো কেটেই যাবে, মানে -2। আবার এর ভিতরেরটাকে আমি আবার লিখতে পারবো x প্লাস 1/x এর হোল স্কোয়ার, মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab তার হোল স্কোয়ার মাইনাস 2। তো এটার মান আমি অলরেডি জানি 5 দেওয়া আছে, তাহলে 5 এর স্কোয়ার হলো 25, 25 এর থেকে 2 বাদ, তার হোল স্কোয়ার মাইনাস 2, 25 2 বাদলে 23, 23 এর স্কোয়ার হয় 529, 529 এর থেকে 2 বাদ দিলে 527। সো এটা হবে উত্তর। a কিউব মাইনাস বি কিউব 208 দেওয়া আছে, a মাইনাস বি 4 দেওয়া আছে, ab এর মান কত? a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি 208। a মাইনাস বি 4, 4 এর কিউব 64, আর এখানে হলো 4 3 12ab ইজ ইকুয়াল টু 208। 208 এর থেকে 64 বাদ করো, কত হবে? 4 এর পরে 4 8 হয়ে যাবে, আর এদিকে হলো 14, তাহলে 12 12 তে 144, অর্থাৎ ab ইজ ইকুয়াল টু 1 2, মানে 12। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:5। পাত্র থেকে কিছু পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। এখন দুধ ও জলের অনুপাত হয়ে গেল 21:29। পাত্র থেকে মিশ্রণের কত অংশ তুলে নেওয়া হয়েছিল?
তো মিল্ক আর ওয়াটার ছিল কোন রেশিওতে? 7:5 রেশিওতে। পাত্র থেকে আমি কিছু পরিমাণ মিশ্রণ তুলে নিলাম, দেখো তুলে যতটা নিলাম আমি নিলাম, তুলে নেওয়ার পরে যতটা মিশ্রণ থাকলো তার মধ্যেও কিন্তু আমার যে রেশিওটা 7:5ই থাকবে। পরিমাণটা কমে যাবে কিন্তু মিল্ক আর ওয়াটার তো মেশানো আছে না, তো সমানভাবে সমসত্ব মিশ্রণ, তো আমার 7:5ই থাকবে। এবার এবার আমি কি করছি, এবার তুলে নেওয়া হয়েছে, এটা মনে রাখবে, মনে করে এক্স তোলা হয়েছে, তো এক্স লিটার বা সামথিং তুলে নিয়েছি, তুলে এবার এর মধ্যে আমি অতটাই জল ঢালবো। এবার আমি জল অ্যাড করছি, ঠিক আছে? তো যেই আমি শুধু জল অ্যাড করছি তাহলে এবার কি হবে, জল বাড়বে, জল বাড়বে, দুধটা সেম থাকবে, এই রেশিওটা হয়ে যায় বলছে 21:29। ভাই আমি তো জল অ্যাড করলাম, আমি তো দুধ অ্যাড করিনি, তা দুধটা চেঞ্জ হয়ে গেল। তা আমি এক কাজ করি, এই দুটোকে ইকুয়াল করি, তো এটাকে 3 দিয়ে গুণ করি, 3 7 21, 3 5 15, 21:29। তাহলে আমি দেখতে পাচ্ছি দুধটা সেম থাকছে, আমার এখানে 14 ইউনিট অ্যাড করা হচ্ছিল, তার মানে 14 ইউনিট যদি এখানে অ্যাড করে থাকি, ঠিক আছে, তাহলে এখানেও 14 ইউনিট। আমি এক কাজ করি, প্রথম থেকে এটাকে আমি, আচ্ছা ঠিকই আছে দাঁড়াও, ঠিক আছে, তো 14 ইউনিট আমি দেখতে পাচ্ছি আমি এখানে অ্যাড করেছি, কি অ্যাড করছি, জল, তার মানে 14 ইউনিট আমার অ্যাড করা হচ্ছে জল, ঠিক আছে। এবার আমার তো রেশিওটার সেম নেই না, রেশিওটা তো চেঞ্জ হয়ে গেল, তো আমি এই সবগুলোকেই, তাই আমার এটাকেও চেঞ্জ করে নিতে লাগবে। মোদ্দা কথা, আগে টোটাল মিক্সচার কতটা ছিল বলো দেখি, লাস্টে যতটা আছে সেটাই, কারণ আমার তো যতটা আমি মিক্সচার তুলেছি ততটাই জল অ্যাড করেছি, তো টোটাল পরিমাণটা কিন্তু ওটাই হবে। তো এটাকে অথবা আবার এটাকে বদলাতে লাগতো, বদলাবো না, আমরা এটাই অ্যাড করে দিই, তাহলে 20 20 40 50, তাহলে টোটাল মিক্সচার হচ্ছে 50 প্রথমেও এবং লাস্টেও। আর আমি তুলেছিলাম কতটা, তার মধ্যে জল 14, জল 14 অ্যাড করেছি, মানে এখানে 14ই তুলেছিলাম, তো 50-এর মধ্যে আমি 14 তুলেছিলাম, তার মানে কি আসছে দেখা যাক। আচ্ছা এটার অ্যান্সার এই 7/25ই হবে, ঠিক আছে, এটা একটু ভুল আছে, এটা 7/25, আমি এটা কারেক্ট করে দেবো, ঠিক আছে, টেস্টের মধ্যে এটা 7/25ই আসবে। নেক্সট দেখো পরেরটা হচ্ছে, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, ত্রিভুজের অন্তর্বৃত্ত। তো দেখো 5 12 13 রেশিওতে আছে, মানে এটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের যদি আমাকে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে কি হয়, a প্লাস বি মাইনাস c/2 ফর্মুলা, মানে এটা হচ্ছে লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ, তাহলে 24 হাতে 34, 34-এর থেকে 26 বাদ, মানে 8/2, মানে 4 চলে আসবে আমাদের উত্তর। দেন পরেরটা দেখো বলছে, একটি বৃত্তের কেন্দ্রে একটি জ্যা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, জ্যাটির দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের ব্যাসার্ধ কত? তো একটা বৃত্তের কেন্দ্র এরকম, কেন্দ্রে যদি এটা 60 ডিগ্রি কোণ করে কোনো জ্যা, দেখো এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, তাই এই বাহু দুটো, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা এই কোণটাও সমান। ভাই অলরেডি 60 হয়ে গেছে, 180-র মধ্যে বাঁচলো 120, তাহলে এটাও 60 এটাও 60, অর্থাৎ এটা সমবাহু ত্রিভুজ হবে। তো যেটা কেন্দ্রের 60 কোণ তৈরি করে সমবাহু ত্রিভুজ হয়, তার মানে যদি রেডিয়াস এটাও 10 হবে, জ্যায়ের দৈর্ঘ্য 10 হলে রেডিয়াসও 10 হবে, তো সেটাও 10 সেন্টিমিটারই হবে। স্থির জলে একটা নৌকার গতি 10 কিমি প্রতি ঘন্টা, নৌকাটি স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট গুরুত্ব অতিক্রম করে স্রোতের প্রতিকূলে ফিরে আসে, এই যাত্রাপথে নৌকাটির গড় গতি এটা। তো এখানে দেখো গড় গতিবেগ বের করার ফর্মুলা আমরা একটা জানি না, 2xy/x+y, এটা আমার 8, কোনো একটা জায়গায় গেলাম একটা গতিতে, ফেরত আসলাম। এবার এখানে গল্পটা হচ্ছে, এই যাওয়ার গতিবেগটা মানে হচ্ছে স্রোতের অনুকূলে গেলে মনে করে নাও, আর স্রোতের প্রতিকূলে আসলে, অনুকূলে যখন তুমি বের করছো গতি, তখন তোমার কি হয় বলতো, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ অ্যাড হয়, আমি দুটোকে এক্স আর ওয়াই বলছি, ঠিক আছে। তো নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হয়, কিন্তু আমাকে দেখো নৌকার গতিবেগ 10 দেওয়াই আছে, তাহলে 10 লিখলাম, স্রোতের গতিবেগটাকে ওয়াই মনে করছি, ফেরার সময় সেটা হয়ে যাবে মাইনাস, ঠিক, কারণ নৌকার গতি থেকে স্রোতের গতি বাদ যায় প্রতিকূলে, ডিভাইডেড বাই, তুমি এখানে যখন করবে 10 প্লাস ওয়াই আর এখানে যখন করবে 10 মাইনাস ওয়াই, দুটোকে যোগ করে দিলে, তো নিচে এইটা পার্ট কাটাই গেল, অর্থাৎ নিচে আমার 20 আসলো, তো 2 দিয়ে আবার এই 20-কে কাটে, 2 10-এ 20 হয়, 10টার দিকে গুণ দিলাম 80। এবার এখানে আমার একটা দ্বিঘাত সমীকরণ ফর্ম তৈরি হচ্ছে, যেটা আমরা সলভ যদি করি, আমি আর যাচ্ছি না সলিউশনে, তোমরা করে নিতে পারবে, তোমার 2√5 মান তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। মেইনলি এটা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে একবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর কিচ্ছু না। তো 10-এর স্কোয়ার হবে, সরি এক সেকেন্ড, 10-এর স্কোয়ার 100, 100 থেকে 80 বাদ দিলে 20, তার মানে ওয়াই স্কোয়ার যদি 20 হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু √20, √20 মানে 4 5 20, মানে হচ্ছে 2√5, তো এটা আমাদের উত্তর।
ট্যান থিটার মান 1/√5 দেওয়া আছে, এটা বের করতে হবে। এই উপরেরটাকে সাইন স্কোয়ার থিটাতে গুণ করে দাও। যদি সাইন স্কোয়ার থিটাতে উপর নিচে গুণ করো, সাইন স্কোয়ার থিটা আর কোসেক স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, কারণ সাইন কোসেকের উল্টা হয়, কোসেক সাইনের উল্টো হয়, পুরো অন্য ইনভার্স হয়। এটা হয়ে যাবে 1 মাইনাস সেক স্কোয়ার থিটা, মানে কি হয় বলো তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। যেই তুমি সাইন স্কোয়ার থিটাতে গুণ দিয়েছো উপরে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা হয়ে গেছে, আর নিচে হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, তো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা যদি হয় বসিয়ে দাও, তাহলে 1/√5 টা 5 হয়ে যাবে, স্কোয়ার হলে এটা 1/1 প্লাস 5 হয়ে যাবে। এটা এখানে হয়ে যাবে 5 থেকে 1 বাদ গেলে 4/5, আর এখানে 6/5, 5 5 কাটলো, 4/6 মানে হচ্ছে 2/3। এটা আমাদের অ্যান্সার। একটি শহরে ট্যাক্সি ভাড়া প্রথম 5 কিলোমিটারের জন্য একটি নির্দিষ্ট হার এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য একটা ভ্যারিয়েবল রেটে ধার্য করা হয়। 15 কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হচ্ছে 170, আর 25 কিলোমিটার দূরত্বের ভাড়া 250। তাহলে প্রথম 5 কিলোমিটারের ভাড়া কত? প্রথম 5 কিলোমিটারের একটা এবিসিডি জেড এক্স কিছু একটা ভাড়া থাকছে, এক্সই ধরে নিলাম। আর তারপরে কত কিলোমিটার? 15 কিলোমিটার। তো মনে করেছি 5 মানে প্রথম 5 কিলোমিটারের ভাড়া এটা, তাহলে বাকি বাঁচলো কি আর 10 কিলোমিটার। সেই 10 কিলোমিটারে মনে করো না প্রত্যেক কিলোমিটারের জন্য ওয়াই করে ভাড়া, তাহলে 10y, এই টোটালটা 170 হওয়ার কথা। সিমিলারলি পরের ক্ষেত্রেও প্রথম 5 কিলোমিটারের ভাড়া x টাকা, বাঁচলো কত? 25-এর থেকে 5 বাদ দিলে 20, তাহলে 20y, সেটার মান হচ্ছে টোটাল 250। এটি তখন বিয়োগ করবে, এই পার্টটা কাটাই চলে যাচ্ছে। 20 থেকে 10 বাদ গেলে 10y, 250 থেকে 170 বাদ দিলাম মানে 80, তাহলে y এর মান 8। তো y এর মান যদি 8 হয়, এখানে পুট করে দাও, 8 10 80, 80 বাদ করো এখান থেকে 90, তাহলে x এর মান 90, অর্থাৎ ফিক্সড ভাড়াটা 90 টাকা। ঠিক আছে, 5 কিলোমিটারে। যখন একটি সংখ্যাকে 156 দ্বারা ভাগ করা হয়, তখন ভাগশেষ হয় 29। যদি সেই একই সংখ্যাকে 13 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে? তো এই ধরনের কোশ্চেনে 29 যেটা ভাগশেষ আগে থাকছিল, তাকে 13 দিয়ে আমি ভাগ করব। 13 দুনা 26, যেটাও ভাগশেষ পড়ে থাকছে সেটাই উত্তর 3। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হলো, আর উচ্চতাকে 10% হ্রাস করলাম। চোঙের আয়তনে কি পরিবর্তন হবে? আয়তন মানে হয় পাই আর স্কয়ার এইচ। চোঙের পাইটা ভুলে যাও, কারণ আমরা এখানে রেশিওর ব্যাপার আসবে। তো ঠিক আছে, পার্সেন্টেজে বের করছি। মেন হচ্ছে এর ভলিউম বের করতে গেলে আমার লাগছে আর স্কয়ার এইচ। ঠিক আছে, সো দিস উইল বি আওয়ার ভলিউম। এবার আর কি বলছে? 10% মানে কি? 1/10। তো ব্যাসার্ধ তো বৃদ্ধি হয়েছিল, মানে আগে ব্যাসার্ধ 10 থাকলে এখন ব্যাসার্ধ হচ্ছে 11। আগে উচ্চতা যদি 10 থাকতো, উচ্চতা হ্রাস হয়ে কমে 9 হয়ে গেছে। তাহলে আগেকার আয়তন কি হবে? এটা আগেকার আয়তন কি হবে? এটা 1000, আর এটা হচ্ছে 121 ইন্টু 9, 9 1 9, 9 2 18, 1089। তাহলে 1000 থেকে 89 বৃদ্ধি হয়েছে, 89 বেড়েছে কতর মধ্যে? 1000-এর মধ্যে। 100-র মধ্যে কত? 8.9% এর বৃদ্ধি। সেটা আমাদের উত্তর। এ বি এবং সি একটা ব্যবসা শুরু করে। এ বি এর 3 গুণ বিনিয়োগ করে, বি সি এর বিনিয়োগের 2/3 অংশ বিনিয়োগ করে। এরকম একটা রেশিও দেওয়া আছে, আমি আসি। দেখো, এ বলছে কি বি এর 3 গুণ, তো বি যদি 1 টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে এ 3 টাকা বিনিয়োগ করেছে। আবার বললো যে বি সি এর বিনিয়োগের 2/3 অংশ, মানে সি যদি 3 টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে বি 2 টাকা। আমি এই দুটোকে জোড়া লাগিয়ে দিই, 3 1 কে 3, 2 1 কে 2, 3 2 6। এবার আমি আরেক কাজ করব, আমি না এটাকে আবার 2 দিয়ে গুণ দেবো, কেন বুঝতে পারবে একটু পরে। এই রেশিওটাকে একটু বড় করলাম। এবার আমাকে যেটা রেশিও পেলাম, আমি 12:4:6 পেয়ে গেলাম। এবার আমাকে বলছে যে দেখো, 4 মাস পরে এ তার বিনিয়োগের 1/3 অংশ তুলে নেয়। তাহলে এর টাকাটা 4 মাস অবধি 12 করেই খাটলো, তারপরে গিয়ে 12-র 1/3 অংশ মানে কি 3 4 12, 4 বাদ চলে যাবে, বাকিটা থাকবে, সেটা বাকি 8 মাস খাটবে। টোটাল 1 বছরের গল্প বলা হচ্ছে, 8 আর 4 12। পরের কেস গেল 6 মাস পরে বি তার বিনিয়োগে 1/4 অংশ তুলে নিল। তাহলে বি এর এই 4 টাকা করে 6 মাস খাটছে, তারপরে 4-এর 1/4, ওই জন্য আমি এখানে 2 দিয়ে গুণ করে 4 করে নিয়েছিলাম। 4-এর 1/4 মানে হচ্ছে 1 বাদ চলে গেল, বাকি পড়ে থাকলো 3, সেটা বাকি 6 মাস কাটলো। আর সি এর এই 6 টাকাটা 12 মাস ধরেই খাটছে। এটার আমাকে রেশিও করতে হবে। 12 4 48, 8 8 64 যোগ হবে, 4 6 24, 6 3 18 যোগ হবে, আর এটা 12 6 72 হলো। 8 আর 4 12 দিয়ে থাকলো 1, 6 আর 4 10 আর 1 11, 8 আর 4 12 দিয়ে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4, 72। রেশিও করো, 2 দিয়ে কাটাকাটি দাও, 56 21 36। ঠিক আছে, তো এটাই হয়ে যাবে রেশিও ওদের
অনুপাত। ঠিক আছে, যে বিন্দুটি -1,7 এবং 4,-3 বিন্দু দুটিকে 2:3 অনুপাতে আভ্যন্তরীণভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক কত? এটাতে একটা ফর্মুলা আছে, mx2 plus nx1 by m plus n, y is equal to my2 plus ny1 by m plus n। স্থানাঙ্ক জ্যামিতি, এটা 11 এর ক্লাসের, যদিও একটু হাই লেভেলের, বাট তাও আমি দেখে নাও কিভাবে করে করতে হয়। ঠিক আছে, এখানে যে m আর n, এইটাই হচ্ছে এই রেশিওটা m:n অনুপাতে, আর যে বিন্দুটা সেটার স্থানাঙ্ক আমরা পেয়ে যাবো এখান থেকে x আর y এর যেটা মান আসবে। তো m মানে হচ্ছে 2, 3, তাহলে নিচে তো আমার হয়ে গেল 5। এবার আমি যখন এখানে m এর মান 2 বসাবো, x2 আর x1 মানে কি, এটা হচ্ছে x2, এটা x1, দিস ইজ x2 y2, এটা হচ্ছে x1 y1। ঠিক আছে, সো x2 কত, 4, তাহলে 4 ইন্টু 2, 2 ইন্টু 4 প্লাস nx1, n মানে হচ্ছে 3, x1 মানে হচ্ছে -1 হলো। এখানে দেখো নিচে 5, m মানে হচ্ছে 2, y2 মানে হচ্ছে -3, n মানে 3 আর y1 মানে হচ্ছে 7। ক্যালকুলেট করা যাক, 4 দুনা 8 -3/5, অর্থাৎ 8 থেকে 3 চলে গেলে 5, 5/5 মানে হচ্ছে 1। এটা হলো -6 আর 7 3 21/5, 15/5 মানে হচ্ছে 3। তাহলে যে 1,3 x, y দ্যাট ইজ ইকুয়াল টু 1,3, সেটাই হচ্ছে ওই পয়েন্টার স্থানাঙ্ক, কোঅর্ডিনেট। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 5 হলে লসাগু কত? যখন লসাগু বলবে তুমি জাস্ট গুণ করে দেবে এটা দিয়ে, 3 × 4 × 5, 5 3 15, 4 60, এটা হয়ে যাবে লসাগু। ঠিক আছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা 5:6:8 অনুপাতে আছে। মোট 420 টাকা থাকলে 50 পয়সার মুদ্রা কত? আমি মনে করে নিচ্ছি বাক্সে 1 টাকার মুদ্রা 5টা, 50 পয়সার 6টা, 25 পয়সার 8টা আছে। তো 1 টাকার 5টা মানে কি 5 টাকা হয়ে যাবে, 50 পয়সার 6টা মানে কি 3 টাকা হয়ে যাবে, আর 25 পয়সার 8টা মানে কি 4 টাকা হয়ে যাবে। তাহলে 4 3 7 আর 5 হচ্ছে কত, 12 আমার হিসাবে। তো 12 মানেই হচ্ছে 420। তো 12 ভ্যালু যদি 420 হয়, ঠিক আছে, সরি একটু ভুল করলাম, 25, এটা 2 হবে, এটা 2 হবে, 25 8 মানে 2 হবে, এখানটা 10 হবে। সো 10 এর মান যদি হয়ে যায় 420, তাহলে আমাকে কি বের করতে বলেছে, যে 50 পয়সার মুদ্রা কটা আছে। তো আমি 6 এর মানটা বের করব। তাহলে 6 দুনা 12, 2 25, 252, তাহলে 252 আমাদের অ্যান্সার এখান থেকে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন দেখো, বলছে একটি কাজ পি কিউ আর এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে পি এর কাজ আর এর কাজের দ্বিগুণ হয়, পি এর কাজটা হয় আর এর কাজের দ্বিগুণ। ঠিক আছে, এবং কিউ এর কাজ হয় পি এবং আর এর কাজের মোট কাজের 3 গুণ। পি আর আর মিলে মোট যদি 1 ইউনিট কাজ করে, কিউ একাই 3 করে দেয়। এবার দেখো এখানে দেখছি আমি পি আর আর মিলে 2, আর পি আর আর এর এফিসিয়েন্সি হচ্ছে 3 টোটাল, এখানে পি আর আর এর এফিসিয়েন্সি 1। তাহলে আমাকে এটাকে 3 বানাতে গেলে এই রেশিওটাকে বদলাতে হবে, 3 3 9/3, সরি 9/3। এবার দেখো ঠিক আছে, পি আর আর মিলে 3 আর কিউ হচ্ছে 9, কিউ হচ্ছে 9, কিউ হচ্ছে 9। তো আমাকে বললো পি এর কাজের অংশ কত। তো টোটাল কাজ কত হয়ে গেল, টোটাল কাজ 3 জনের মিলিত কাজ, 9 আর 3 12। তো 12 ইউনিট কাজের মধ্যে কিউ করছে, পি এর অংশ পি করছে 2 ইউনিট, তার মানে 1/6 অংশ। সো এই ছিল টোটাল সেট 3। হ্যাঁ, কিছু ভুলভ্রান্তি ছিল যেগুলো আমি কারেকশন করলাম, অনেকটা চেষ্টা করলাম, যেগুলোতে আছে 1-2টো তাও মিস্টেক আছে, সেগুলো থাকেই, হয়ে যায়, তাড়াহুড়ো করে বানালে তো মানে খুব গন্ডগোল হয়ে যায় অনেক সময়। বাট একটা তোমাদের আইডিয়া, ধারণা দেওয়া, পরীক্ষাতে অনেক সময় 1-2টো কোশ্চেন ভুল থাকেই, যতটুকু আমি করতে পারি আপ টু দ্য মার্ক ট্রাই করেছি 3টে করানোর। ঠিক আছে, আমি জানি না এর মাঝখানে আরো আছে 15 দিনের মতন আমাদের কাছে টাইম, যদি পসিবল হয় আমার পক্ষে, তাহলে আরো আমি একটা মক টেস্ট করানোর চেষ্টা করবো তোমাদের। বাট তোমাদের ফিডব্যাকের উপরে, তোমাদের মনে হয় না আরো মক টেস্ট প্রয়োজন এবং ঠিকঠাক লাগছে, ভালো লাগছে মক টেস্ট গুলো দিয়ে, তাহলে অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্ট করে। ম্যাক্সিমাম কমেন্ট পড়লে, অ্যাটলিস্ট আমি টার্গেট করছি 100 কমেন্টের, যদি 100 কমেন্টের মধ্যে পরে 100 জন অ্যাটলিস্ট যদি বলো যে না স্যার আরেকটা মক টেস্ট লাগবে, তাহলে আমি নেক্সট মক টেস্টে যাব এটার জন্য। ঠিক আছে, আর আমাদের এর সাথে সাথে কিন্তু আরো অনেক জিনিস চলছে অ্যাপের মধ্যে, তোমরা জানো সেটা। ঠিক আছে, যে ডব্লিউপি কনস্টেবলের জন্য আমি তোমাদের ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ অনেকগুলো চ্যাপ্টারের উপর থেকে সিলেক্টেড কোশ্চেন্সেরও আমি কিছু টেস্ট দিয়েছি। সেগুলো দিতে হলে তোমাদেরকে অ্যাপে লগ ইন করতে হবে, স্মার্ট ম্যাথসের অ্যাপে চলে যাবে, এখানে ফ্রি টেস্ট বলে অপশন পাবে একটা, সেখানে গেলে পরে তোমরা দেখতে পাবে
একটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের টেস্ট রয়েছে, ডেইলি বেসিসে আসছে এবং সেটা তোমরা দিতে পারবে। প্রতিদিন রাত 8টার সময় পাবে টেস্ট এখানে, এবং তার ভিডিও সলিউশন ইউটিউবে পরের দিন তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি ম্যাথস কমপ্লিটলি শিখতে চাও বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল অবধি, তাহলে আমার একটা ফুল প্রুফ কোর্স রয়েছে অ্যাপের মধ্যে, রেকর্ডেড ভার্সনে প্রচুর ভিডিওস, প্রচুর এমসিকিউ কোশ্চেন্স, পিডিএফ সব আছে স্ট্রাকচার্ড ওয়েতে, চাইলে দেখতে পারো। প্রথম থেকে স্ক্র্যাচ থেকে শিখতে পারবে। রিজনিং এরও একটা সেম কোর্স রয়েছে এবং আরো কিছু মক টেস্টও রয়েছে ইংলিশ ভোকাবুলারির, স্ট্র্যাটেজিকের, সেগুলো তোমরা চাইলে নিজেদের কাজে লাগাতে পারো। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে, ঠিক আছে। পরবর্তী আরো ক্লাসগুলো করতে থাকো এবং যে টেস্টগুলো বললাম সেগুলো দিতে থাকো, হেল্প হবে তোমাদের জন্য। নেক্সট ভিডিও দেখা হবে, গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। এবং এই ক্লাসে যা বোঝালাম তার পিডিএফ কপিটা যদি চাই, এই যা বোঝালাম সেটা তোমার জন্য তোমাদেরকে টেলিগ্রাম মাস্ট জয়েন করতে হবে। দিস ইজ দ্য হ্যান্ডলার এবং ডেসক্রিপশনে লিঙ্ক সব কিছুরই দেওয়া রয়েছে। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ।